নিজের ব্যবসা বুঝে বাড়ির লোক কত বলে তোমাকে, তুমি তো কিছুই বোঝো না, জানো না, বুঝতেও চাও না, নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছু জানলে না। তার কাছে আবার অবশ্য জবাব আছে, ওর নিজস্ব জীবন দর্শন আছে। বললো আরে ভাই ওসব বাজে কথা ছাড়ো, নিজে বাঁচলে বাপের নাম, টাকা আছে যা খুশি খরচা করো, আমি তোমার পথে বাধা দিচ্ছি না। তুমি কাল এখন কোথায় ছিলে, আজকাল কি কোথা থেকে একটা ফোন আসে, আমি মেসেজ পড়েছি, তুমি কি করছো, তোমার কোনো অসুবিধা আছে, তোমার কিছু ঘাটতি রেখেছি, বলো কি চাই, আর টাকা আছে নিয়ে যাও, যাও গয়না গয়না যা আছে, কাপড় শাড়ি কাপড় যা আছে নিয়ে আসো, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার মতো চলতে দাও, তুমি তোমার মতো চলো। আমি তোমাকে মানা করিনি, আর তুমি কেন আমাকে মানা করছো? আর আমার 1 টাকা তোমাকে দিচ্ছি, যা খুশি করো, আমি তো তোমার 1 টাকা নিচ্ছি না। তাহলে মূল কথা কি কি দাঁড়ালো? নিজের স্বার্থ বুঝে। That is the idea regarding shooting Mayajam versus simply now. অন্যদিকে সাইকোটিক মায়াজম এই কিন্তু অ্যাম্বিশাস। জিজ্ঞেস করা হলো ছোটবেলায় কি ভাবতেন, বড় হয়ে কি করবেন? আমি ডাক্তার। এত কিছু প্রফেশন রয়েছে, হঠাৎ ডাক্তার কেন? প্রথম কথা, ডাক্তারিতে সম্মান আছে। দ্বিতীয় কথা, ডাক্তারি যে পয়সা আয় করবো সেটা বাড়ির আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদি সবাইকে দেখতে পারবো, আমিও ভালো থাকতে পারবো। তাহলে এই যে অ্যাম্বিশন, এটা কি হলো? পারিবারিক স্বার্থকে কেন্দ্র করে। এবং এদের এই অ্যাম্বিশনটা পূরণ করবার জন্য যথেষ্ট সামলে, যথেষ্ট বুঝে শুনে, এরা নিজে পড়াশোনা করলেও মায়েরটা দেখে, মা তোমার কি লাগবে বলো, না তোমার পরীক্ষা এখন তুমি যা হোক করো, আমি যা হোক করো না, আগে তুমি বলো খিদে পেয়েছে, বাচ্চা পেয়ে দিয়ে আমি লিখতে যাচ্ছি, লেখা হয়ে গেলে আমি বুঝতে পারবো, বাচ্চা পেয়ে তোমায় খেতে দেবো, আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, ঘরে ঘি আছে, তা তুমি খেয়ে নেবে, আজকে অন্য কিছু রান্না করবার সময় নেই, আমার পরীক্ষা আছে, কিন্তু আমি তোমার ব্যবস্থা করেই আমি যাবো, আমি দুটো খেয়ে যাবো, তোমাকেও খাইয়ে যাবো। তাহলে কিন্তু সিভিলি না হলে সব ফল করে ছাড়ো, আমি কিছু করতে পারবো না, যা হোক করো, তোমার বোনকে ডেকে নাও, তোমার মেয়েকে ডেকে নাও, যা হোক কিছু করো, আমাকে বিরক্ত করো না। কিন্তু এ কিন্তু বললো তুমি বেশি কথা বলো না, চুপচাপ শুয়ে থাকো, আমি খাবার দাবার করে আমি ঠিক সময় আমি খেয়ে তোমাকে খাইয়ে যাওয়া চলে যাবো, আমি আমার পরীক্ষায় তো তোর অসুবিধা হবে না, সেইটা ধরে আমি ম্যানেজ করে নেবো, তুমিও সব নিয়ে ভেবো না, আমি কাল রাতে সব পড়ে রেখেছি, তোর শরীর খারাপ আমি জানতাম, আমাকে এগুলো করতে হবে, এটা আমার মাথায় ছিল, সেইভাবে আমি রাতে কালকে পড়াশোনা শেষ করেছি। আমি শেষ রাতে একটু শুতে গেছিলাম, ঘটাখানে শরীর খারাপ করবে বলে পরীক্ষা দিয়ে ঘুমাতে, তার জন্য সব প্ল্যানিং আগে কাকে আগে ঠিক করেছে, মায়ের জন্য কালকে আমাকে রান্না করতে হবে, মাকে খাওয়াতে হবে, তারপর আমাকে যেতে হবে, নিজে খেতে হবে। তাহলে পরিবার কেন্দ্রিক যার মন মানসিকতা, পরিবারের স্বার্থ যার কাছে বড়, নিজের স্বার্থও বড়, কিন্তু পরিবারের বাদ দিয়ে নয়। আর ওধারে ছিল পরিবার গুলি মারো, নিজে বাঁচলে বাপের নাম। আমি গল্প করে এইভাবে বলি যে আপনি চেষ্টা করে যেন ভুলতে না পারেন, তাই আমি পাশাপাশি করে বলেছি। একজন শুধু বললো নিজে বাঁচলে বাবা না, আরেকজন বললো না বাবা তো আমাকে পৃথিবীতে এনেছে, বাবাকেও দেখতে হবে, নিজেকেও দেখতে হবে। কি না? তাহলে মেডরি নাম এরা প্ল্যানিং ইন্ডিভিজুয়াল, এরা এদের মনের মধ্যে কোনো ভয় ইত্যাদি হলে এরা কিন্তু চুপচাপ থাকে না। কি হবে মা, কি হবে বলো তো, আমি তো পড়াশোনা করেছিলাম কিন্তু আমি তো ভুলে যাচ্ছি, কি হবে বলো তো? মা বললো কিছু হবে না, তুমি তো পড়াশোনা সারা বছর নিশ্চিন্তে থাক, সব ঠিক হয়ে যাবে, পরীক্ষার হলে বসবি দেখবি সব মনে পড়ে যাচ্ছে। কি জানি আমার তো ভয় লাগছে, আমি খাবো না, আমার খিদে হচ্ছে না, আমার বমি পাচ্ছে, আমি এখন খেতে পারবো না। বললাম তো কিছু হবে না, আমি বলছি তুই চুপচাপ থাক, ঠিক আছে, খাবি খাবি না খাবি না খাবি, এই আমি পকেটে দিয়ে দিলাম, এটা রেখে দে, পরে খেয়ে নিস, পরীক্ষা হয়ে গেলে, এখন তোকে খেতে হবে না, তুই চলে যা। আচ্ছা, এরা কি অন্যের উপদেশ খুব গুরুত্ব দিয়ে শোনে, এই নেশা বা ইত্যাদি ভালো দিক মন্দ দিক বিচার করে, এরা শ্রদ্ধাবানদেরকে শ্রদ্ধা করে, এরা সারা বছর ধরে পড়াশোনা করে। আর ওইটা কিন্তু বলা হয় না সিভিলিটি মাস বা সিভিলি না, ওরা একদম পরীক্ষার 3 দিন আগেই খাওয়া ঘুম বন্ধ, পড়ছে আর পড়ছে সারা বছর। মাঝে এত বলেছে তুই পরীক্ষা দেবে না, আমি পরীক্ষা দেবো। আর এ কিন্তু
সারা বছর ধরে পড়েছে, সত্য কথা। তা সত্ত্বেও পরীক্ষার 1-2 মাস আগে থেকে আরো বেশি কংক্রিট প্ল্যানিং করে পড়াশোনা করে। সকাল 10টা থেকে সকাল 6টা থেকে 5টায় বলতে ঘুম থেকে উঠবে, 5:30টার মধ্যে সব কিছু করে রেডি হয়ে যাবে, 5:30 থেকে 6:30 এটা, 6:30 থেকে 7:30 এটা, তারপরে 10 মিনিট খাওয়া দাওয়া করবে, তারপর অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, ইত্যাদি ইত্যাদি চলবে। আর এরা বিনা প্ল্যানিং এ কোনো কিছু করে না, সবকিছু প্ল্যানিং। আর কি ওই তো বললাম, এর আগেই বলা হয়ে গেছে যে এরা পার্থক্য আসবার আগেই এরা সবকিছু টাকা ভাবে রাখে, কি দান খয়রাত করবে, কি স্ত্রীর জন্য রেখে যাবে, কি বাচ্চার পড়াশোনার জন্য, কি মেয়ের বিয়ের জন্য, কি মেয়ের যে নাতিপুতি হবে তার জন্য কি করবে, এই স্ত্রী কি খেয়ে বাঁচবে, এভরিথিং প্ল্যান। আমার মনে হয়েছে মেডিনামকে সংক্ষেপে বললে এর থেকে বেশি কিছু বলার নেই। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন জানাচ্ছি, বলুন কোন জায়গাটা সিপ্রিনাম আর মেডিনামে গুলিয়ে গেল? একটু কথা বলতে চাই। একটু কেন বেশি বলো? মেডোনিয়ানের যে 7টা পয়েন্ট আছে, হ্যাঁ, এই 7টা পয়েন্ট স্যার আমাদের ইংলিশ গুলো একটু বলতে কষ্ট হয়। স্যার যদি প্লিজ একটু উপর থেকে যদি ধরাই আমাদের 1 2 3 4 5 6 7। হ্যাঁ বলো, আর এইটা যদি আমাদের বাংলা করে দেবো তাই? তোমার সাহেব করে কি করবে? পরের মধ্যে 6টার মধ্যে ওই শীত তো পাই না। এই শীত পাইনি, এই তাহলে বলেছে কত টাকা জমা দেবে? আগামীকাল সবার জন্য কত ডেলিগেট আছে? আরে সবাই নেবে, আপনার হাত চলেননি কিন্তু সবাই টাকা দেয়, আমার টাকা নেই না, সে দরকার নেই। আপনারা নেবেন না কে? কেউ নেবেন না কে? আরে নেবেন না কে? নেবেন নেবে না কে? কে নেবে না? এদের লাগবে না। সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পয়সা আছে, 12 13 14 জন লাগবে না, বাকি সব লাগবে। হ্যাঁ এখন দেবে না, আরে বোনার কপি বাদ দিয়ে গো করে হ্যাঁ বসো বসো, ঠিক আছে কাল পাবে। পয়সাটা বললো বাংলা করে দিবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি বাংলা করে দিচ্ছি, কিন্তু কেউ কি প্রশ্ন করবেন যে সিপ্রিনাম কি ওটা কি রে, কি বার করলি? না আরে তুই কি বার করলি ওটা? কি বার করলি ওটা? কাগজ দেখালি এমনি করে কি 4 নম্বর পয়েন্ট থেকে বাংলা করে 4 নম্বর 4 নম্বর ওই মেডোনিয়ামের যে সিন্ড্রোম ওইটা বাংলা করে দেন একবার। সিভিলিয়াম মেডোনিয়াম সেটা যদি আচ্ছা ওই প্রিম আর ওই কাগজটা কই? এই বেশ আচ্ছা এইটা তো দেওয়া হয় না, এই 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 কপিটা ট্রিটমেন্ট পাওয়া যায়নি তো, ঠিক আছে তাহলে হিসাব করে দিবি। এই দুটো মিলে 30 টাকা দিতে হবে, রাজি? বাংলা চাই, বাংলা চাই, বাংলা দিলে 30,000 টাকা লাগবে। বাংলা হবে কিন্তু সেটা পরে পরে, এখন হবে না। আমি বলি হ্যাঁ তার কিছু বলছেন বলুন। আমাদের মধ্যে অনেকেই সেগুলো পায় নাই, আজকে যদি আপনি বাংলা বলেন তাদের হাতে নেই, অসুবিধা হবে। শোনো এইটা কিন্তু ভালো, আমি বলবো শীতগুলো বাংলা করার পর এগুলো ডিস্ট্রিবিউশন করেন এবং ঠিক। আমাদের শুনুন না, শুনুন সবাই, বাংলা করার দায়িত্ব রাখেন। আগামীকাল আমাদের বেশি করতে হবে। আজকে রাত্রে উনি এটা বাংলা করুন, আগামীকাল আমাদেরকে দেখ আশা খাইতে আমি বলি কি শোনো, আমি বলছি আচ্ছা শোনো
সামান্য সময় একটু আলোচনা যেটুকু করা যায়, এই বাংলাটা খুব কঠিন কিছু নয়, তোমরা সহজেই করতে পারবে। যার কাছে ডিকশনারি আপলোড করা আছে সেটা সহজেই বার করতে পারবে। কিন্তু কোনো কঠিন ইংরাজি লেখা হয়নি, সেই জন্য এইটা নিয়ে এত মাথা খারাপ করার দরকার নেই। তবু আমি কাল বলে দেবো। আজকে বরং কালকে 8:30 থেকে 9টা পর্যন্ত কামাল সাহেব এটা বাংলা বলবে। ক্লাস মিটে গেল না, ঠিক পাওয়া যাবে, এটা বাংলা উনি বলবে, সেটা লিখে নেবে। আর বই তো বেরোবেই, আর এখন সব বাংলা করতে তো বই বিক্রি হবে না। আচ্ছা শোনো 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 না, সেমিনারের উদ্দেশ্য হচ্ছে কিছু শেখার যেন সুযোগ থাকে, তার জন্য যতটুকু বাংলা করবার আমি কামাল সাহেবের সঙ্গে রাতে বসে একটা বাংলা ব্রিফ করে দেবো। কেমন? ওই একটা পেজ অন্তত এর সঙ্গে যেন জেরক্স দিয়ে দেওয়া যায়। কেমন? বাংলাটাই বাংলা হাতের লেখা জেরক্স করে, এর একটা সংক্ষিপ্ত সার। কেমন? আমি স্যারের সঙ্গে রাতে বসে ওটা ঠিক করবো। তাহলে হ্যাঁ, এইটুকু বলবার সংক্ষেপে বাংলায় আমি ওনার সঙ্গে কথা বলে ঠিক করে দেবো। ঠিক আছে, এই কথাই রইল। হ্যাঁ, তাহলে মেডো নিয়ে কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, বলেছি। কথা হচ্ছে যখন আমার কাছে পেশেন্ট এলো, আমি তো জানতে চাই যে এর বাবা মা পড়াশোনায় কিরকম, কেমন। এই বংশের কথা যেই বললে না, তখন তুমি ড্রাগ থেকেই সরে যাবো। কারণ এইগুলো আসবে যখন বংশের মধ্যে পাওয়া যায়নি। যেই বংশের মধ্যে পাওয়া যাবে, আমরা তো পোস্ট অফিস সিন্ড্রোমে ঢুকে পড়বো। তো তুমি বংশীটা পাবে না। ওর বংশে কেউ জীবনে মদের গন্ধ পর্যন্ত নাকে নেয়নি। ও তো এখন এই তাও তো ঠিকঠাক ছিল, একটা মেয়ের পাল্লায় পড়েছিল, মেয়েটা ওকে ল্যাং মেরেছে, তারপর থেকে মাল ধরেছে। তাহলে এটা বংশ থাকতে পারবে। যদি বংশ থাকে সেখানে তো নাম এটো নাসবিলি নাম অনলি আইডি ববি নাম। ভালো প্রশ্ন, আর জবাবটা মনে হয় ঠিকঠাকই দিয়েছি। কোম্পানি লাইসিন নামটা ইউজ করে, হ্যাপকো কোম্পানি হাইড্রোকোমিনা ফ্লাভোর ইউজ করে। দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, ওই তোমরা কথা বললে তো বসেই শুনতে পারবে না। ভালো, 15 থেকে 20 বছর বয়সের ছেলে বা মেয়েদের আমি বলেছি পারবো, হয়ে গেছে, আমি বলেছি। ওই স্যার বলবেন, ওই স্যার হ্যাঁ বলুন। আপনার বোগাট দেবীতে কামাল স্যার যে অনুবাদ সম্পর্কে লিখেছেন, মেয়ের শিশু ছোটবেলায় খুব হাসি খুশি থাকে, ভালো থাকে, কিন্তু পরবর্তীতে হ্যাঁ, ওই কথাটাকে এই এডিশনে বাদ দিয়ে দেওয়া হবে। ও স্যার আপনাকে কিন্তু বলেছি ওটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এই স্যার বলেছেন আমাকে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। কোনো কাজ করতে গেলে আমি স্বার্থপর ভাবেই চিন্তা করি যে আমার কি হলো। হ্যাঁ, আবার যখন আমি কোনো কাজ করতে যাই, এটাও ভাবি যে প্ল্যান। রাত দিকে পড়ে পরীক্ষার 7 দিন আগে, আর মেডিনাম পড়ে 2 মাস আগে। সারা বছরই অনেক পড়ে, কিন্তু 2 মাস 2.5 মাস আগে একদম কংক্রিট একটা ডিসিশন নিয়ে নেয়। তো দুটোই প্ল্যানিং। আবার দেখো, আপনার 14-15 আসছি, আর এই যে লোকটা দান করছে, দান খয়রাত করছে শেষ বয়সে, প্ল্যানিং তো আছেই। পুরো জায়গায় দিতে হবে তো, দিতে তো হবেই। উনি প্ল্যানিং করেছে, কবে করেছে? তো এরকম প্রি প্ল্যানিং নয়। সাইকোলজিস্ট প্ল্যান করে, ব্রেনার প্ল্যান করে। শোনো বলছি, তোমার ছেলেরা তোমাকে দেখবে কিনা আমি জানি না, আমার বিশ্বাস নেই। তুমি যতই বলো তোমার ছেলেরা ভালো ভালো,
কিন্তু আমি আমার কাজ করে গেলাম। আমি এখনই মরছি না জানি, কিন্তু ধরো আমি 20 বছর বেঁচে থাকবো, কিন্তু তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার কি হবে? তার জন্য আমি এখন থেকে তোমার জন্য আমি ফিক্স করে গেছি, আমি মরার পরে তুমি টাকাটা তুলতে পারবে। সেই টাকার ছোটখাটো মূল্যায়ন নয়, 10 লাখ টাকা পাবে। সেই 10 লাখ টাকা তুমি 10 মিনিটের মধ্যে সেই 10 লাখ টাকা তুমি তোমার ভবিষ্যতের জন্য ধীরে ধীরে ইউজ করতে পারো। এদের প্ল্যানিং আর ওর প্ল্যানিং ডিফারেন্স। ওরা দীর্ঘ সময় ধরে প্ল্যানিং করে, অনেক আগে থেকে, আর এই করে শেষ মুহূর্তে 14-15 বছর। 14-15 বছর। আচ্ছা, হল থেকে বেরিয়ে গেলাম, প্রশ্ন করা যাবে। হ্যাঁ, 14-15 বছর বয়সে 14-15 বছর বয়সে কি দেখুন, তখন তো বয়স সন্ধিকাল। বয়স সন্ধিকালে ছেলেমেয়েরা যথেষ্ট উগ্র আচার আচরণ হয়, এদের মধ্যে একটা উত্তেজনা থাকে, এদের মধ্যে একটা কি বলবো উগ্রতা থাকে। সেই ব্যাপারটা যেটা সিভিলিয়ানের মধ্যে থাকে, কারণ ও তো গুরুজনদের প্রতি সম্মান দেখাতে হবে, রেসপেক্ট করতে হবে, শিক্ষক ইত্যাদি সব কিছু থাকে না। তারপর মা বললো, দেখো তুমি বড় হয়েছো, তুমি মেয়ে, তোমার ড্রেস এরকম হওয়া উচিত, তোমার এভাবে যখন তোমার ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত না, সন্ধ্যার পর তোমার বাইরে থাকা উচিত নয়, তোমার সময় চলে গেছে, ফালতু কথা একদম বলবে না, তোমার সন্তান যুগে ছিল সব। আমার জেনারেশনে আমার বন্ধুরা দেখো কি কত বাইরে, কত রাত, আমি তো 8টার মধ্যে ঘরে ফিরি, ওরা 10টা-11টা ফিরে না। আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের একটা আলোচনা থাকে, কত ক্লাব থাকে, এই থাকে, ওই থাকে, সেই থাকে। মোট কথা হলো যে ধরুন না আপনি যে পরিবেশের মানুষ, আপনাদের ওখানে ক্লাব নেই, ইত্যাদি কিছু নেই, কিন্তু এই যে বড়জনকে শ্রদ্ধা করে তারপর মেনে নেওয়া, এই ব্যাপারটা সিভিল নামের নেই। কিন্তু সাইকোটিক আয়োজন বা রিনামের কিন্তু গুরুজনদের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের উপদেশ শুনে সেই মতো কাজ করবার একটা মানসিকতা আছে না। তুমি যা বলেছ আমি তোমার কথা অক্ষরে অক্ষরে মানবো, আমি জানি আমি ভুল করছিলাম, কিন্তু তুমি কিছু বলছিলে না, তবু তুমি দেখো আমার বন্ধুরা কখন ঘরে ফিরে আর আমি কখন ঘরে ফিরি, আমি অনেক তাড়াতাড়ি ফিরি। তবে তুমি বলেছো সন্ধ্যা আর কখনো লাগবে না, আমি তার আগেই ফিরে আসবো। পড়াশোনার ব্যাপারে ওই একই কথা, 14-15 বছর বয়স, কোন ক্লাসে পড়ে? 15 10 ক্লাস, 10 পাস করেছে। তাহলে আপনি যদি ওকে জিজ্ঞেস করেন তুমি কি ভাবছো, ভাবছি আমাদের দেশে কত ঘুষ ইত্যাদি নিয়ে কত অবিচার হয়, যারা ঘুষ খায়, আমি জজ হব, আমি বিচার করব, সঠিক বিচার করব, মানুষের সুবিচার দেব। আমি আবার দূরে চলে গেলাম, মানুষদের সুবিচার দেবো বললেই কিন্তু এবার বিশ্ব নাগরিক হয়ে যাবে, কর্পোরেটের মেন্টালিটি। ওটা ওই উদাহরণটা চলবে না। আমি ডাক্তার হবো, আমি দেখেছি তুমি ছোটবেলা থেকে তুমি কত ভুগছো, কত কষ্ট পাচ্ছ, ডাক্তাররা কিছুই করতে পারছে না, আমি কিন্তু তোমাদেরকে সুস্থ রাখবো। আর ও কিন্তু এই কত বাজে? আচ্ছা, কাল 8:30টায় আপনার তৈরি হয়ে আসুন, গোবর বেঁধে কি প্রশ্ন করবেন। আর এটার বাংলা আমি তার সঙ্গে আজকে এখন গিয়েই একটা ব্রিফ করে ফেলবো। ফার্টাইল সয়েল যদি হবে, ফার্টাইল সয়েল, তো সয়েল যখন এসে গেছে একেই সাহায্য নেওয়া যায়। এই গাছটাকে এখানে রাখা হয়েছে, যদি এখানে সালফিউরিক অ্যাসিড বা কোনো অ্যাসিড ঢেলে দেওয়া হয়, আর নাহলে কাল গাছটা মারা যাবে, কারণ অ্যাসিড আছে। তো অ্যাসিড আছে, তার মানে কি মাটিটা স্টেরাইল হয়েছে, এই মাটিতে গাছটা জন্মেছে, তার মানে কি মাটিটা ফার্টাইল, মানে উর্বর হয়েছে বলেই গাছটা বেঁচে আছে। শুধু বেঁচে আছে না, দেখুন গোড়া দিয়ে আবার আরো গাছ বেরিয়েছে। তো ফার্টাইল যদি সয়েল হবে, এভাবেই রোগ বাড়তে থাকে, দেখুন না কতভাবে বেড়েছে। তো আমাদের মধ্যেও তাই, এই মাটি যদি ফার্টাইল হয় মানে উর্বর হয়, এইভাবে রোগ একের পর এক, আজ শ্বাসকষ্ট, কাল জ্বর, পরশু হই, তারপরের দিন হই, তারপরের দিন লাং ক্যান্সার ইত্যাদি 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 ইত্যাদি। তো আমি ডাক্তার বা আমরা যে কারিগর, আমাদের কাজ হলো এই গাছটাকে মারা নয়, আমাদের কাজ হলো আমি কটা গাছকে মারবো, আমি একে মেরে দেবো, অন্য একটা আগাছা জন্মাবে, তাকে মারবো, আরেকটি জন্মাবে। আপনারা এটা খুব ভালো করে জানেন, যখন আপনারা কোনো বাড়ি জমি কিনে যখন কেউ বাড়ি করে, তো ওই ঘাসের গোড়া যতই তুলে দিই আবার হয়, মালিক ভাবে এইবার তুলে দিয়েছে আর হবে না, আবার হয়, কারণ আমরাও কিন্তু এভাবেই অসুস্থ হই। এইবার ভালো ডাক্তার দেখিয়ে ইন্ডিয়া গেছিলাম, সেরা ডাক্তার বিদেশ থেকে এসেছিল, বলেছে আপনার জীবনে আর অসুখ হবে না, এই অসুখ আর হবে না। সত্যি ওই অসুখ হয়নি, ওর থেকে বড় হয়েছে, কারণ মাটি উর্বর।
আমি ওই কথা বলবার জন্যই টপটা আনিয়েছি। উর্বর আর অনুর্বর, কাল আপনারা শুনেছিলেন শুধু তত্ত্ব কথা, আজকে দেখে দিন সামনের পরে মাটি যদি উর্বর হবে ও গাছ তো থাকবে। শুধু তাই নয়, ওই গাছ দিয়ে আরো গাছ বেরোবে, আবার অন্য অন্য গাছ ওখানে জন্মাবে। এই মাটি যদি হয় আমাদের শরীরটা, এভাবেই আমরা রোগগ্রস্ত হয়ে চলেছি। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, আমরা তার এক প্রজন্ম ফার্টাইল সয়েলে গজিয়ে ওঠা গাছ রোগ। এইবার যদি আমার এখন উদ্দেশ্য, যদি সত্যি সত্যি গাছ এ তো মরবেই, আরো যা হতে যাচ্ছিল তাও মরবে, তাহলে মাটিটাকে অনুর্বর করতে হবে। এই পিছনের গেটটা বন্ধ করি, বাদবাকি সব গেটগুলো বাইরে থেকে আটকে আমি সেমিনারে আছি, পিছনের একটা গেট খোলা আছে, মোবাইলে কথা বলছি, আর কোনো গেট কিন্তু খোলা নেই। খারাপ চিন্তা, খারাপ ভাবনা, কোনো কারো ক্ষতি করার ভাবনা, কারো প্রতি এরকম কিছু অবিচার করার ভাবনা, কারো এইগুলি যখন আমাদের মধ্যে আসে, মানসিক বিকৃতি, তখন কিন্তু বুঝতে হবে ভাইটাল ফোর্স কিন্তু কমজোরি হয়েছে। সেই সুযোগে সোরা রিসিসিভ থেকে প্রিডমিনেন্ট হয়েছে। তাহলে বুঝতে হবে আগামী দিনে কিন্তু এভাবেই গাছ জন্মাবে আমার মধ্যে। আমাদের কিন্তু উদ্দেশ্য গাছকে জন্মাতে না দেওয়া, তার জন্যে মাটিটাকে স্টেরাইল করে রাখা। সেই মাটিকে স্টেরাইল করতে গেলে, মানে সোরাকে মানে অনুর্বর করতে গেলে, ইনঅ্যাক্টিভ করতে গেলে ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ করে দেওয়া। সেই জন্য আপনি যতই অ্যান্টিসেপ্টিক ডোজ খান না কেন, সোরাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে কিভাবে করা যাবে? বারবার জ্বর আসছে, বারবার জ্বর আসছে, একটি উপায় আছে। এই জ্বরকে সারানো যাবে না, ডাক্তার বলে দিয়েছেন এর একটা কিডনি নেই, একটা কিডনি রুডিমেন্টারি, এর চলতেই থাকবে, ইনফেকশন চলতেই থাকবে, জ্বর চলতেই থাকবে। তাহলে আমার একটাই করবার আছে। কি করবার আছে? রোগের সঙ্গে যখন পাচ্ছি না, তাহলে ওর জীবনী শক্তিকে চাঙ্গা করে দেব। সেই জন্যে দুইভাবে আমরা যদি বুদ্ধিমান কারিগর হই, আমাদের কাছে দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো ওষুধ দিয়ে রোগ সারিয়ে রাখা, সেটা সম্ভব নয়। আপনি একটা সারাবেন, দুটো হবে নতুন, দুটো সারাবেন, পাঁচটা হবে নতুন। তাহলে একটাই উপায় আছে যে আমাকে এমনভাবে ভাইটাল ফোর্সকে চাঙ্গা রাখতে হবে যাতে করে কোনো অসুখই আমার মধ্যে শিকড় গাড়তে না পারে। এই উপায়টাই হচ্ছে সব থেকে বড় উপায়। আমরা কিন্তু এই চারিদিকে যে হাতড়ে বেড়াবো না, কি সিমটম দিচ্ছে, কি ফিজিক্যাল সিমটম দিচ্ছে, কি মেন্টাল সিমটম দিচ্ছে, এইগুলো হাতড়ে বেড়াবো না। আমরা দেখবো এই ধরো এই যে মানুষটি, এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে যা দিয়ে, যার সাহায্যে আমি উর্বরতা মানে শরীর মায়াজমকে আমি কমজোরি করব, এবং সেই সঙ্গে শরীর মায়াজম কমজোরি করবো। এই কথার আর একটা মানে হলো ভাইটাল ফোর্সকে যথেষ্ট স্ট্রং করব। এই যে ভাবনা আপনাকে কিডনি শোনালাম, তারপরে যে আমার চলার পথ শুরু হলো, প্রত্যেকটা ক্ষেত্রে যা জবাব পেয়েছি সেটা হলো মাটি যখন উর্বর হয়, স্যার কেন্ট বলেছেন, তখন সমস্ত রকম অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজ ওখানে জন্মাবার সুযোগ পায়। যার জন্য বলা হয়েছে সোরা হলো ফাউন্ডেশন তৈরি করে, ওদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। কার ভিত্তিপ্রস্তর স্থাপন? বড় বড় বিল্ডিং তোলবার। কিসের বিল্ডিং? অ্যাকিউটের বিল্ডিং, ক্রনিকের বিল্ডিং। বেশ, এই অ্যাকিউট ক্রনিক বিল্ডিং এর সব থেকে বড় কে? হ্যানিম্যান সাহেব, কেন সাহেব। এই হাইড্রোফোবিয়াকে, জলাতঙ্ক ব্যাপারটাকে বলা হয়েছে হাফ অ্যাকিউট মায়াজম। কেন বলা হলো হাফ অ্যাকিউট মায়াজম? যুক্তি হলো অ্যাকিউট মায়াজমের বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে অসুখ আসবে, নির্দিষ্ট সময়ে সে ফুলে ফেপে উঠবে, কিন্তু আবার ধীরে ধীরে সে আমাকে ছেড়ে চলে যাবে, আমি সুস্থ হব। এটা হলো অ্যাকিউট মায়াজমের বৈশিষ্ট্য। কিন্তু আবার ক্রনিক মায়াজমের বৈশিষ্ট্য কি? আমার মধ্যে ঢুকবে, ধীরে 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 সে বাড়বে, কিন্তু শেষের পয়েন্টটা খালি ভিন্ন। অ্যাকিউট মায়াজম, ক্রনিক মায়াজম দুটোই একই কথা, কিন্তু এই লাস্ট পার্টে ক্রনিক মায়াজমকে বলা হলো এর জীবনযাত্রা শুরু হবে রোগীর মৃত্যু দিয়ে। আগেরটা বলেছি এর জীবনযাত্রা শুরু হবে, রোগী সুস্থ হয়ে উঠবে, রোগ চলে যাবে, আপনা থেকেই হবে। আর ক্রনিক মায়াজমের বৈশিষ্ট্য হলো রোগ শুরু হবে, নির্দিষ্ট দিন চলবে, তারপরে ধীরে 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 পেশেন্টকে সঙ্গে নিয়ে বলবে চলো আমরা একসঙ্গে যাই। এইটুকু শুধু আলাদা। তাহলে হাফ অ্যাকিউট মায়াজমের বৈশিষ্ট্যটা কি? না প্রথমটা কি? না শুরু হলো,
ভিতরে ঢুকলো, ধীরে ধীরে শুরু হলো, আরো বাড়তে থাকলো, আরো বাড়তে থাকলো। লাস্ট পার্টে গিয়ে সে কিন্তু রুগীকে নিয়েই চলে গেল। আমি বললাম ক্রনিক মায়াজম, কিন্তু ঘটনা তো তা না, ঘটনা তো সবে সবে সেদিন কুকুরে কামড়ে। এই তো মাত্র 1 মাস আগে, এই তো কদিন আগে ওর শরীরটা খারাপ করলো, তারপরেই তো জলাতঙ্কের সিমটম দেখা দিল, তারপরেই তো মারা গেল। তাহলে প্রথম অংশ অ্যাকিউট মায়াজমের মতো, পরের অংশ ক্রনিক মায়াজমের মতো। তাই জন্য ওই ঋষিরা নাম দিয়েছেন হাফ অ্যাকিউট মায়াজম। কোথায় লেখা আছে আমি লিখে দিয়েছি, লেখা আছে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স চ্যাপ্টারে, কেন সাহেবের আর্ট অ্যান্ড সায়েন্স চ্যাপ্টারে কত পেজে লেখা আছে সেও বলে আমি লিখে দিয়েছি। যদি এখানে লেখা না থাকে আমার ওয়েবসাইট দেখবেন, সেখানে লেখা থাকবে। স্যার কথা স্যার ওটা জানা খুব জরুরি নয়, কিন্তু আছে। চ্যাপ্টারের নাম হলো দি আর্ট অ্যান্ড সায়েন্স। ছেড়ে দিন না। আচ্ছা, এরপরে আমি চলতে শুরু করি, যাত্রা ওই শুরু হলো। তখন আমার ভাবনা আমাকে চেপে বসলো, তাহলে স্যাররা যে বললেন সমস্ত অ্যাকিউট ক্রনিক মায়াজম আমার মধ্যে ঢুকবে যদি আমার সয়েল ফার্টাইল হয়, তো এবারটা কি করে? তো ভয়ঙ্কর, ও তো আসে ধরে শেষ। তার মধ্যে ও মাসুদ সাহেবের সঙ্গে দেখা হলো খুলনাতে। তো তখন আমার ভাবনা চিন্তা শুরু হয়েছে অনেক আগে থেকে। আমি তো বলছিলাম তাহলে যে যখন আমি ইন্টার্নশিপ করি 99 তো আমি রেজিস্টার পেলাম, 98-এ পাস করে যাওয়ার পর 1 বছর ইন্টার্নশিপ, তখন থেকেই তো আমার মধ্যে ভাবনা ঢুকেছিল। সেই ভাবনাটাকে উস্কে দিলে হচ্ছে কিডনি পেশেন্ট। আর মাসুদ সাহেব আমাকে বললেন একটা কাহানি। সেই কাহানিটা ছিল এইরকম যে ছেলেটির মুখটা সবই ঠিকঠাক আছে, শুধু মুখটা এই কুকুরের মুখের মতো, সামনের দিকটা একটু লম্বা। তা নিয়ে দেখানো হচ্ছিল একজন ভগবান ডাক্তারকে। তিনি আবার নিয়োগী সাহেবের দাদা বোধ হয় বলবেন, নিয়োগী সাহেবের শিষ্য। হ্যাঁ, নিয়োগী সাহেবের শিষ্য, তিনি সেখানে ভগবান ডাক্তার নামে পরিচিত। তাকেই দীর্ঘদিন দেখানো হচ্ছিল। 1.5 বছর দেখাবার পর ডাক্তারবাবু বললেন, আমি তো তোমার ছেলে কিছু করতে পারলাম না, তুমি অন্য কিছু করো। কিন্তু এই বাচ্চাটির বাবা তো অসহায়, উনি আবার হাতে পায়ে ধরলেন, ডাক্তারবাবু সবই তো করা হয়েছে, আমি তো এখন ভগবানের পায়ে রেখেছি আমার ছেলেকে, আমি এবার কোথায় যাবো আপনি বলে দেন। তো স্যার বুঝতে পারলেন, উনি বললেন ঠিক আছে, তাহলে তুমি একটা সময় করে অমুক দিন আসো, সেদিন তোমার ছেলেকে আবার নতুন করে দিই। উনি জিজ্ঞাসাবাদ শুরু করলেন। শুরু করার পরে উনি জানতে চাইলেন, আপনার কে কখনো আপনাদের স্বামী স্ত্রীকে কুকুর কামড়েছে? উনি বললেন না। বললো আপনার বাবাকে? বললো আমি তখন অনেক ছোট, আমি তো ভাই বোনদের মধ্যে সবার ছোট, আমার বাবা মারা গেছে, আমি তখন অবুঝ। বললো যান বাড়িতে গিয়ে আপনার দাদাদেরকে জিজ্ঞেস করুন। বাড়িতে গিয়ে দাদাদেরকে জিজ্ঞেস করে জানা গেল হ্যাঁ, আমাদের বাবাকে কুকুরে কামড়েছিল, সেটা আমার বাবার বিয়ের আগে, তখন আমার বাবার বিয়ে হয়। উনি আবার ডাক্তারবাবুকে ফিরে গেলেন, স্যার আমার বাবাকে কুকুরে কামড়েছিল, সে তো আমার বাবার বিয়েই হয়নি, সে ছোটবেলায় 10 বছর হয়েছে। তাহলে দেখুন, জানবার তো আমাদের কোনো স্কোপই ছিল না। ধরুন দাদাও মারা গেছে, তো শেষ। আর আমাদের অর্গানন ফিলোসফিতে এটা লেখা আছে, তুমি খোঁজ নাও কুকুরে কামড়েছিল কি। আমি কাল বলেছিলাম ঋষিরা আমাদের আলো দেখিয়েছেন, কিন্তু পরের রাস্তাটুকু যে অন্ধকার ছিল সে ব্যাপারে কিছু বলে যাননি। সব দায় তাদের উপর চাপিয়ে দেওয়াও যাবে না, আমাদের তো কিছু করণীয় আছে। তো আমরা জেনেছি বাচ্চাকে কুকুর কামড়েছে না, তো বাবাকে কুকুর কামড়েছে না, সেটা কই হলো না। তো 3rd জেনারেশনে জানা গেল কুকুরে কামড়েছিল। সেই কাহানি আইবার লাগিয়ে দিই। ডাক্তারবাবুকে এই খবর দেওয়া হলো। ডাক্তারবাবু অবশ্য 1 ডোজ 200 দিলেন। তো মাসুদ সাহেবের সঙ্গে সেদিন সেই পেশেন্টের দেখা হয়েছিল। মাসুদ সাহেবের আউট অফ কিউরিসিটি উনি খবর দিলেন আপনি কবে আসবেন। মাসুদ সাহেব ওই দিন ওখানে গিয়ে হাজিরা দিলেন। দেখলেন বাচ্চাটা সে মুখের সেই কুকুর আকৃতির সেই ব্যাপারটা অনেকটাই ঠিকঠাক। মাসুদ সাহেব এটা আমাকে বলে আমাকে যেন উস্কিয়ে দিলেন। আমি বললাম চলো ভাই, এবার পুরানকে বললাম এবার তুমি আমাকে অন্ধকারে রাখতে পারবে না। তারপর আমার নিজস্ব কাজ শুরু হলো। আমার কাছে যত অ্যাবনর্মাল কেস আসে, আমাকে জ্বর সর্দি নিয়ে কেউ আসে না, কারণ পয়সাটা একটু বেশি। তো জ্বর সর্দির জন্য কেউ আমাকে 25,000 টাকা দেবে না। গতবার পর্যন্ত ছিল 15,000, এখন 25,000। এই জন্য কি আমি লেখালেখি করতে চাই, আমার বেশি টাকার দরকার নেই, আমার একটা রোগী আসুক, আমার সব সারা মাসের কাজ হয়ে যায়, যাতে করে আমি পড়াশোনা করতে পারি। আমি লাইন দিয়ে রুগী পড়বে তো আমি তো শেষ। আমি ডাক্তার হতে চেয়েছিলাম শুধু নিজে ভালো থাকবো, নিজের পয়সা হবে, এই কথা ভেবে কোনোদিন নয়। বরং আপনাদেরকেও বলবো আপনারা রুগী কম দেখুন, কিন্তু পড়াশোনা বেশি করুন।
কারণ একটা রোগীকে একবারই ওষুধ দেওয়া লাগবে, আর আপনি যে এই পথ মানবেন রুগী আসবে একবার কি দুবার আর আসবে না, তো সারাকে গেলেই তো টাকা দিতে হবে, আমি তো ভালোই আছি। আরে যত খারাপ ওকে না আছে ডাক্তারও পায়খানা ভালো। তাহলে রুগী আসবে কম কিন্তু নতুন রুগী আসবে বেশি, আর আপনি নিজের জ্ঞানকে যাচাই করবেন। আপনিও মানুষের কাছে ওইভাবে পরিচিতি হবেন, আপনি মরে যাওয়ার পরেও জানো মানুষ আপনার কবর বা আপনার শ্মশানে আপনার ইয়ের পাশে একটা ফুল রেখে যায়। এ এসেছিল দুনিয়ায়। তাহলে এই যে আমার যাত্রা শুরু হলো, তখন আমি একটা আইডিয়ায় পৌঁছেছি, সেটা আপনাদেরকে আমি লিখিয়ে দেবো। কি সে আইডিয়া? না, যখন ধরুন 10 পুরুষ আগে কুকুরে কামড়ে ছিল, আমি কি করে জানবো? আমার বাবা কি করে জানবে? আমার দাদা কি করে জানবে? জানা সম্ভব না, কিন্তু জানবো আমরা ইনডাইরেক্ট ওয়েতে। কিভাবে বলুন তো? কি বলছেন আপনি? কি জন্য এসেছেন? তো জ্বর হয়েছে। হ্যাঁ, জ্বর হয়েছে, জ্বর ঠান্ডা পড়েছে, সর্দি লেগেছে, তাই জ্বর হয়েছে। আচ্ছা, এই জ্বর তো আজ নয়, আমার বয়স আপনার বুঝতে পারছেন, আমার বয়স 60-65 হবে। এই জ্বর দিয়ে তোমার জন্ম হয়েছিল, আমার মায়ের থেকে জেনেছি। প্রথমেই মারা যাচ্ছিলাম, জন্মাবার 3 দিনের মধ্যে আমার হসপিটালে ভর্তি করতে, ডাক্তার বলেছিল 72 ঘন্টা না গেলে কিছু করা যাবে না। এই কি কথাবার্তা! আর এই এত বছর বয়সে আজও জ্বর নিয়ে এসেছে, সেদিনেও জ্বর নিয়ে জন্মেছিল। তাহলে এই জ্বর নিশ্চয়ই কোনো সাধারণ জ্বর নয়। তাহলে জ্বরের কারণ নিশ্চয়ই কোনো সাধারণ কিছু নয়। এই জ্বরের কারণ কোনো ঠান্ডা লাগা নয়, এই জ্বরের কারণ কোনো সাধারণ ইনফেকশন নয়। তাহলে কি? রক্ত পরীক্ষা করা হয়েছে, কিছু ধরা পড়েনি। তাহলে তো একটা বাস্তব কাহিনী দিয়ে বলি, কাল একটু বলেছিলাম, আজকে সাইন্টিফিক হয়েছে বলি। এই ছেলেটি, এই বাচ্চাটি থাকে আমার থেকে অনেক দূরে, আমি তো ওয়েস্ট বেঙ্গলে আসি না, উত্তরপ্রদেশে। সে ওয়েস্ট বেঙ্গলের এই মানুষ, কিন্তু উত্তরপ্রদেশে তার জীবিকার জন্য সে থাকে। ছোট বাচ্চা, বয়স কত? খুব বেশি হলো 3 কি 3.5। জ্বর এসে, জ্বর যাচ্ছে না, সমস্ত রক্ত পরীক্ষা হয়েছে, কিছু ধরা পড়েনি, কিন্তু জ্বর যাচ্ছে না। প্রতিদিন 8 ঘন্টা নয়, প্রথম দিকে 12 ঘন্টা একটা করে অ্যান্টিবায়োটিক লাগতো। সরি, অ্যান্টিবায়োটিক বলছি, মানে জ্বরের কমানোর ওষুধ লাগতো। অ্যান্টিবায়োটিক তো সঙ্গে চলছেই, কিন্তু ধরা পড়েনি, অ্যান্টিবায়োটিক চলছে ব্লাইন্ড। তারপর প্রথমে লাগতো দিনে 2 বার, তারপরে 4 ঘন্টা অন্তর, তারপরে 6 ঘন্টা অন্তর, এখন 4 ঘন্টা অন্তর দিতে হচ্ছে, তবেও জ্বরকে রোখা যাচ্ছে না। তো যা এই বাচ্চাটার বাবা বা এর ফ্যামিলি এই ওয়েস্ট বেঙ্গলে আমার পেশেন্ট, এবার আমাকে ফোন করল, এখন শোন, তুই টাকা দিবি না, ওখান থেকে ওষুধ জেনে নিবি, তা হবে না। বললো আপনি এসে যা টাকা চাইবেন না তাই কেন? আমার ফিট 25,000 টাকা। বললো তাই তো, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। আমি বললাম তুই, ওর একটা বন্ধু থাকে ওখানে, সে ডাক্তারি করে, আমি বললাম যা ওর কাছে গিয়ে বল হাইড্রোপিয়াম সিএম দিতে। বললো তাহলে জ্বরের ওষুধ কি করবো? আমি কিছু করবি না, 12 ঘন্টা পর ফোন কর। বললো জ্বর এসেছিল, কিন্তু জ্বরের ওষুধ দেওয়ার মতো ক্ষেত্র তৈরি হয়নি। জ্বর এসেছিল কিন্তু তীব্র হয়নি। আর ঠিক আছে, আবার 12 ঘন্টা পরে ফোন করবি। জ্বর একটু গা গরম হয়েছিল, কিন্তু জ্বর সে হচ্ছে বলা যাচ্ছে না। তো বাচ্চা কি করছে? এখন খেতেছে, কি করছে? শুয়ে আছে। কারণ কালকে ফোন কর। বললো তো বাচ্চা কি করছে? বললো এখনো সাথীদের সঙ্গে খেলছে। আচ্ছা, কি ছিল এই জ্বরের মধ্যে? কোনো তো ধরা তো পড়েনি ব্লাড টেস্টে, অ্যান্টিবায়োটিকও যাচ্ছে না। হোমিওপ্যাথি দিয়েছে সেই ছেলেটি, যাকে আমি হাইড্রোপিয়াম দিতে বললাম, সেও এর আগে হোমিওপ্যাথি করে দিয়েছে, তাতেও যায়নি। আবার আয়ুর্বেদিক কবিরাজ দেখানো হয়েছে, তাতেও যায়নি। কেন গো? কি কাহিনী এগুলি! তাহলে হাইড্রোপিয়াম কেন কেন? তাহলে নিশ্চয়ই কোনো প্রজন্মের এই বিষ ওর উর্বরতার সুযোগ একে ধরেছিল। তাই আজ থেকে আমাদের যেন নবজন্ম হয়, আমরা যেন মানুষকে ছোট সোজা করে না দেখি। কোনো জ্বর সোজা নয়, কোনো সর্দি সোজা নয়, কোনো কাশি সোজা নয়, যতই অ্যাকিউট কেস হোক। শুনুন, আমি উইথ ডিউ রেসপেক্ট টু স্যার, আমি বলবো স্যার, আপনারা যেখানে বলেছেন, স্যাররা লিখেছেন, স্যাররা করেননি, আমি খুব ভালো বুঝতে পারি। জ্বর এলে জ্বরের ওষুধ নয়, কাশি এলে কাশির ওষুধ নয়, গলা খুসখুস করলে গলা খুসখুস ওষুধ নয়। আপনি খোঁজ করুন কবে থেকে এটা ওর বংশীকার আছে, ও কি নিয়ে জন্মেছিল। আমরা তাই রুগীদেরকে 1-2 ভাগে ভাগ করবো। আজ 1 ভাগে থাকবে ও প্রিডোমিন্যান্ট রেবিস সিনড্রোম, পোস্ট রেবিস সিনড্রোম নিয়ে পৃথিবীতে এসেছিল। আর 1 ভাগ হচ্ছে পোস্ট রেবিস সিনড্রোমের মধ্যে থাকলেও ও রিসেসিভ হয়ে এসেছিল পৃথিবীতে। কিরকম? একটি মায়ের 5টি সন্তান, একটি সন্তান ভীষণ অসুস্থ হয়ে জন্মেছিল,
নট অনলি দ্যাট, ও যখন মায়ের পেটে ছিল মাও ভীষণ ভুগেছিল। ওই মায়ের ওই পেটের বাচ্চাটি ছিল পোস্ট বেবি সিনড্রোম নিয়ে। বাকি 4 জন তো ভালোই আছেন। দেখা গেল বাকি 4 জনের একজন 30 বছরে ছোটখাটো জ্বর হলো, ঠিক হয়ে গেল। আর একজন হয়তো 40 বছরে একটা কিছু ধরা পড়লো, ঠিক হয়ে গেল। আর একজন হয়তো 60 বছরে ক্যান্সার ধরা পড়লো, ঠিক হলো না। তো পোস্ট বেবি সিনড্রোমের অস্তিত্ব দুভাবে হয়, একটা হয় প্রিডোমিনেন্ট স্টেটে, একটা হয় রিসেসিভ স্টেটে। যেগুলো রিসেসিভ স্টেটে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে সুস্থভাবেই রাখে। সুস্থ মানে কোন সুস্থ? রিলেটিভলি হেলদি। হেলদি, হ্যাঁ ভালো আছে, আমার 4টে বাচ্চারা তো একদম ঠিকঠাক, কিন্তু এই বাচ্চাটি আমাকে তো পেট থেকে জ্বালাচ্ছে। এই যে মা এই কথা বলবেন, আপনি লিখে নিন সঙ্গে সঙ্গে, predominant post-baby syndrome. The child is bearing post-baby syndrome predominantly before birth. বাবা মায়ের মধ্যে পোস্ট-বেবি সিনড্রোম ছিল, কিন্তু রিসেসিভ ছিল, মানে ঘুমিয়েছিল, মানে নিষ্ক্রিয় ছিল। কিন্তু যেই মুহূর্তে সে সুযোগ পেল, একটা বাচ্চাকে সে ধরে নিল, ব্যাস সেই বাচ্চাটা এমন ক্রসিং, সেই উনি এসেছেন, আমি আপনাকে খুঁজছিলাম, আপনি বুঝতে পেরেছেন তো? আপনার হ্যাঁ, তো এই যে সেই ক্রসিং ওভারের কথা, ওই একটা বাচ্চা ধরা পড়লো কেন? কথা ছিল পোস্ট বেবি সিনড্রোম। আমি আমার ভাবনায় যেখানে পৌঁছেছি সে হলো এর প্রভাব ফেলে আমাদের ক্রোমোজোমের উপরে, জেনেটিক ভেরিয়েশনের উপরে, জেনেটিক জিনের উপর। আমি মিউটেশন বলবো না, কারণ মিউটেশন যদি হয় এই প্রজন্মে 3-4 প্রজন্ম লাগবে ওকে এস্টাবলিশ করতে। ফলে আমি মিউটেশনের কথা বলবো না, আমি বলবো না জিনের হঠাৎ পরিবর্তনের কথা। আমি বলবো যে এই পোস্ট বেবি সিনড্রোম, এই যে রেবিস যে ভাইরাস, এইটা একটু বলতে গেলে একটা অন্য কথা বলতে হয়। একটা পরীক্ষা হয়েছিল নিউমোকক্কাস ব্যাসিলির উপরে। আচ্ছা, কামাল সাহেব আছেন, উনিও বলবেন একটা কথা, আমি তখন ডাকবো হাদিসে কি বলা একটু বলে যাক। তো নিউমোকক্কাস ব্যাসিলি মুক্ত করা হয়েছে, সাইন্টিফিক হয়েছে, ওর ইয়েগুলো, ওর যে কোষ সেল ওয়াল ছিল ওটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে পড়ে রইল ওর জেনেটিক ম্যাটেরিয়ালস। এই জেনেটিক ম্যাটেরিয়ালসে কত ডিগ্রি সেন্টিগ্রেড ফোটানো হলো, মানে 100 ডিগ্রি নয়, তার থেকে অনেক বেশি, সবটাই পুরোপুরি মনে নেই কিন্তু আছে, ফোটানো হলো। এইটা প্রমাণ করবার জন্য জেনেটিক ম্যাটেরিয়ালসকে ধ্বংস করা যায়। তারপর ওকে গিনিপিগের মধ্যে ইনজেক্ট করা হলো। গিনিপিগ কিন্তু তখনও নিউমোনিয়া হলো। এটা একটা কথা। দুটো কথা, টিবি হয়েছিল, আপনি সে কথা টেকনিশিয়ানকে বলেননি, ডাক্তারবাবু আপনাকে সমস্ত রকম থেরাপি টিবির জন্য ছিল, আপনার একদম স্পুটাম, ব্লাড, লাং সব এক্সরে করে বলে যান টিবি আপনার নেই। তবে হ্যাঁ, আপনি একবার জিনের টেস্ট করুন। তো টেকনিশিয়ানকে বলতে উনি মানা করেছেন, আপনার কি হয়েছিল, কেন আপনাকে পাঠানো হলো। টেকনিশিয়ান জিন টেস্ট করে এই যে এখান থেকে মিউকাস মেমব্রেন ওই গোল স্লাইড দিয়ে এমনি করে ঘষে নেয়, নিয়ে মাইক্রোস্কোপে দিয়ে উনি বললেন, যা রিপোর্ট বার করলেন, বললো আপনার কি টিবি হয়েছিল? উনি বললেন ভালো, মানে বানিয়ে বললেন ভালো মনে পড়ে না, হয়তো বা হতে পারে। বললো আপনি আমার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করুন তো আপনার টিবি হয়েছিল। তাহলে কি হলো, টিবি ব্যাকটেরিয়া, টিউবারকুলার ব্যাসিলির ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ও যখন আমাদের মধ্যে ঢোকে, ও তখন আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালসের সঙ্গে ও জুড়ে দিয়ে যায়। তাই টিবি শুধু ঢুকতে জানে, বেরোতে জানে না। আপনার হলো, আপনি সুস্থ হলেন বলে মনে করলেন, আপনার বাচ্চা হলো, তার মধ্যে গেল, তার বাচ্চা হলো, তার মধ্যে গেল, তার বাচ্চা হলো, তার মধ্যে গেল, তার বাচ্চা হলো, তার মধ্যে। তার মানে কি, ও আসতে জানে, ওয়ান ওয়ে বিজনেস, যেতে জানে না। আমি চলে যাব পরবর্তী প্রজন্ম, তারপর তাহলে জেনেটিক ম্যাটেরিয়ালসের কোনো ধ্বংস হয় না। সেটা কিন্তু বিজ্ঞানীরা আগেই প্রমাণ করে দিল নিউমোকক্কাস ব্যাসিলাসকে দিয়ে। অত ডিগ্রিতে ফোটানো হলো, তবুও তাকে কিছুই করতে পারল না। তাহলে রেবিস ভাইরাসেরও জেনেটিক ম্যাটেরিয়াল ছিল, সেও তাহলে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আমার নেক্সট লেখাটা হলো, কেন রেবিসকে আমি পোস্ট বেবি সিনড্রোম বলছি, কেন রেবিস মায়াজম বলবো না। আগে দুনিয়াকে রেসপন্স করে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে দেখি, যার জন্য ওয়েবসাইটে দেওয়া হচ্ছে।
তারপরে আমি আপনাদের সঙ্গে যদি আবার পরে কখনো দেখা হয়, পৃথিবী যদি স্বীকৃতি দেয় হ্যাঁ রেবিস মায়াজমও হতে পারে, কারণ এর তো ক্ষয় নেই, শুধু আগে বাড়তে থাকে। আচ্ছা, এবার ধর্মীয় ভাবে হাদিসে এই রেবিস ভাইরাস সম্পর্কে কি লেখা আছে? আমার শ্রদ্ধ স্যার ডক্টর কামাল, প্লিজ কাম, হাদিসে কি লেখা আছে? এই তথ্য কিন্তু আমাকে কামাল সাহেব শুনিয়েছেন, আমাকে আবার উস্কে দিয়েছেন যেন আমি রেবিস ভাইরাসকে নিয়ে আবার লড়াই আরো জারি রাখি। তার মধ্যে একটা হচ্ছে এই কুকুরের নালা সম্পর্কে, এটা বুখারী শরীফে হাদিসটা আছে, সেখানে বলা আছে যে কোনো পাত্রে যদি কুকুর মুখ রাখে, ওই পাত্রটা প্রথমে মাটি দিয়ে ঘষে নেবে অথবা পানি দিয়ে, এরপরে পরপর 7 বার পানি দিয়ে ধুতে হবে। এটা বলা হয়েছে 1500 বছর আগের কথা। তখন বিজ্ঞানের উন্নত ছিল না, এখন বিজ্ঞান ক্রমশ উন্নত হয়েছে, এখন দায়িত্ব এসে গেছে আমাদের উপরে। এই রহস্যটা কি? জার্মানির এক বিজ্ঞানী তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা করলেন, এক পাত্রে কুকুরের লালা লাগালেন, মাটি দিয়ে ঘষা দিলেন, প্রথমে লালা লাগানোর পরে মাইক্রোস্কোপে দিলেন, জীবাণুটা কাউন্ট করলেন, মাটি দিয়ে পরিষ্কার করলেন, ঘষাঘষি করলেন, আবার কাউন্ট করলেন, দেখলেন মাটি দেওয়ার পরে অনেক কমে গেছে। এরপরে প্রথমে পানি দিলেন, পানি দিয়ে আরো কমল, পর্যায়ক্রমে 6 বার করলেন, আগের চাইতে কমতে থাকলো। 6 বারের পর দেখলেন অনেক কমে গেছে, কিন্তু এখনো রয়ে গেছে। 7ম বারে পানি দিয়ে ধরু করলেন, দেখলেন এবারে কিছুই নাই জীবন। অনুরূপভাবে একজন আমেরিকান বিজ্ঞানী একই ঘটনা ঘটাইছেন, উনিও এটা পরীক্ষা করেছেন যে এখানে কেন বলা হচ্ছে যে এত জোরালো দ্রুত আরোপ করা হচ্ছে না। তো ওনার রেজাল্টও একই পাওয়া গেছে। এটা হচ্ছে বিজ্ঞানীদের। এখন আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের লোক, আমাদের উপর বিশাল একটা দায়িত্ব চলে আসছে, কিন্তু এতদিন জানতাম না, কিন্তু এখন জেনে গেছি। আবার স্যারের মাধ্যমে আরো অনেক নতুন তথ্য পাচ্ছি, এগুলো আমাদের পেশাগত জীবনে কাজে লাগাবে। সবাইকে ধন্যবাদ। এই এত দূরের সেই মহামানবের এই যে বলার বক্তব্য, সেই বক্তব্যকে আমরা বিজ্ঞান ভিত্তিতে, আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা প্রমাণ করতে চলেছি আগামী দিনে যে এই ভাইরাস এর জেনেটিক ম্যাটেরিয়ালসকে কোনোভাবে ধ্বংস করা যায় না। অন্যদিকে আপনাকে কেউ বলবো, শুনুন আমাকে তো কুকুরে কামড়েছিল, কিন্তু আমাকে যে কুকুরে কামড়েছিল সে কুকুর তো ভ্যাকসিন তো আছে। আচ্ছা, তারপরে কথা হলো তা সত্ত্বেও আমি তো ভ্যাকসিন নিয়েছি। এবার কথা ওঠে ভ্যাকসিন তাহলে কি, এবং যেখানে বার্নে ভ্যাকসিনোসিসের জন্য থুজা কি বলেছেন, আমরা সেটা নিয়ে আজকে ভাবনার সময়। ভ্যাকসিন কি? ভ্যাকসিন হলো বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত অসুখের বিষকে হাইলি ডাইলুশনে আমাদের শরীরে ইনজেক্ট করা। উদ্দেশ্য হলো আমার শরীরে যে অ্যান্টিবডি ঢুকিয়ে দেওয়া হলো, যে অ্যান্টিজেন ঢুকিয়ে দেওয়া হলো হাই ডাইলুশনে, সেটা আমার শরীরকে যেন অ্যালার্ট করে এমন একটা বিপদ কিন্তু আসতে পারে, তুমি কিন্তু তৈরি থাকো। তাহলে ব্যাপারটা হলো এই সোজা কথা, এই ভ্যাকসিন ব্যাপারটা কি, আমাকে খুব ন্যূনতম মাত্রায় আমার শরীরে বিষ ইনজেক্ট করে। তাই যদি হয়, কুকুরে কামড়ালে যদি বিষ হয়, অন্য কিছুতে ভিমরুলে কামড়ালে যদি বিষ হয়, সেই কালারটা ছেলে বলছিল আমাকে ভিমরুলে কামড়ে দেওয়ার পর ইত্যাদি, কোথায় তুমি ভিমরুল? আসলে ওই যে দেখো না, তুই দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, সবাই দেখো ওকে ভিমরুলে কামড়েছিল, তো তারপর থেকে ওর নানা রকম সমস্যা হয়েছে। তাহলে বিষ এবং পৃথিবীতে এটা প্রমাণিত, পৃথিবীতে যত রকম বিষ আছে, এই জলাতঙ্কের এই রেবিস ভাইরাস হচ্ছে সব থেকে প্রকট। আমি এটি জেনেছিলাম যখন আমার 3rd ইয়ারে ফরেন্সিক বলছি, সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের এই স্যার বলেছিলেন যে পৃথিবীতে সবথেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হলো রেবিস ভাইরাসের মৃত্যু। কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত রোগী বুঝতে পারে, তার সব জ্ঞান থাকে, সে পাগলের মতো আচরণ করে, কিন্তু পাগল সে হয় না। সে বুঝতে পারে আমি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এবং সে মনে মনে চায় আর কষ্ট নয় আমাকে, তুমি নাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সে বললেই তো নয়, তার যখন মরবার কথা তখনই মরে। এই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা
পৃথিবীতে কোনো অসুখে আর নেই। আমি ওটা জেনেছিলাম আমার প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের স্যারের কাছ থেকে, সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু রেবিস ভাইরাস মৃত্যু। তাহলে সব থেকে ভয়ঙ্কর বিষ রেবিস ভাইরাসের বিষ। স্যার বিড়ালের কামড় থেকে রেবিস ভাইরাস। কথা হলো 4 ফুটের অ্যানিম্যাল, যেই হনুমান কামড়ালো, হ্যাঁ স্যার এই জানা আছে। সমস্ত কামড়ই বিষাক্ত যদি আপনার মধ্যে প্রভাব ফেলে। অনেকেই ভিড়ুরে কামড়ায়, ওর মধ্যে তো অসুস্থ নয়। আচ্ছা, কালাই বলেছি, ডেভিডসনের লেখা আছে, ভাষাটা এরকম। দেখুন, অভিজ্ঞর ভাষাটাই পড়ে শোনাচ্ছি। ডেভিডসন কি বলেছেন এই প্রসঙ্গে? Only a proportion of people bitten by a rabid animal develop the diseases, but once manifest it is almost invariably fatal. এর বাংলা করলে দাঁড়ায়, যত লোককে পাগলা কুকুরে কামড়ায় তারা বিশেষ অংশ জলতঙ্ক রোগে আক্রান্ত হয়। তাহলে পাগলা কুকুরে কামড়ালেই জলতঙ্ক হয় না। আবার দেখুন, এইডস নিয়ে হ্যারিসন বলেছেন 10 to 25% এইডস আক্রান্ত মানুষদের মধ্যে মাত্র 10 থেকে 25% মানুষ এইডস এর সিমটম ডেভেলপ করে। এই কথাগুলো আমার ভালো লেগেছিল বলে আপনাদেরকে বলার জন্য আমি টুকিনি, আমার ভালো লাগার জন্য। এই জন্য কি এই সেই কথা উঠে আসে ফার্টাইল আর স্টেরাইল সয়েলের কথা, যে আমার এর সাথেই না। আমি কোনো দাড়ি কাটতে গেছিলাম, সেখান থেকে তার আগে একটা লোক দাড়ি কেটে গেছে, সেখানে তার রক্ত লেগেছিল। আমার বেলা তো যিনি সেলুনে ছিল উনি আমার রক্ত সঙ্গে মিশে গেছে, আমার এডস হতে পারে। আমাকে অ্যাক্সিডেন্টালি আমি কোথাও আক্রান্ত হয়েছিলাম, আমি অজ্ঞান ছিলাম, আমাকে রক্ত দেওয়া হয়েছিল, ওর মধ্যে এডস ছিল, আমার হতে পারে। কিন্তু এই এডস আক্রান্ত মানুষেরা সবারই এডস সিমটম ডেভেলপ করে না। ঠিক তেমন করে এই ফোন আমার নয়, কিন্তু এই ঠিক তেমন ভাবে জলতঙ্ক বিষ আমার মধ্যে ঢুকলেই ওটা সে হয়তো মাত্র দেখলেন, মাত্র একটা ভগ্নাংশ মানুষের মধ্যে এই রেবিস ভাইরাস ডেভেলপ করে। তাহলে এর থেকে প্রমাণিত হলো অত বড় বিষাক্ত ভাইরাসও কিন্তু মাটি যদি ফার্টাইল না হয় প্রভাব ফেলতে পারে না। তাহলে আজকে কিন্তু শরীর মায়াজমকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে এবং নিজের মনটাকে সমালোচনার সময় এসেছে। সাধারণ লোকের কথা ছেড়ে দিন, আমরা ডাক্তার, আমরা যদি সুস্থ না থাকি আমরা একটা মানুষকে সুস্থভাবে কোনো ডিসিশন নিতে পারবো না। আমি রুগী দেখতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি, আর ওটা কাজের কথা বলুন, কি বলবেন? ফিস খাতে হবে না, না মানে ফিসটা দিয়ে যাই, আপনি একটু অসুস্থ আছেন, আর তারপরে তো দেখাই গেল সাদা পড়ে আছে, কেন ডাক্তার কাছে ডাক্তার। তো আমরা যেন এমন ডাক্তার না হই, আমরা যেন কারিগর হই, নিজের জন্য কারিগর, নিজের পরিবারের জন্য কারিগর, নিজের পেশেন্টের জন্য কারিগর, নিজের ছাত্রদের জন্য কারিগর। হ্যাঁ স্যার, হাত তুললে উঁচুটা তুলবেন, আমি তো দেখতেই পাচ্ছিলাম না, বলুন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সাপের বিষ তো ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়। হ্যাঁ, আমি তো এখনো মনে করি যে সাপের বিষই বিষের চাইতে বেশি। স্যার, আমি আপনার জবাবটা এখন দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে সাপের বিষ বিষাক্ত করেছে মানুষকে, যদি ডাক্তারবাবুরা সাপের বিষকে আইডেন্টিফাই করতে পারেন, অ্যান্টিভেনম দিলেই কিন্তু চুপ, সিমটম ডেভেলপ করে গেছে, রোগী কমায় চলে গেছে, কিন্তু অ্যান্টিভেনম দিয়ে যদি নিউট্রালাইজ করা যায় ঠিক হয়ে যায়। কিন্তু বলা হয়েছে দেখলাম ইনভেরিয়েবলি ফেটাল। আমি বলি একবার যদি সিমটম ডেভেলপ করে, নোবডি ইন দ্য ওয়ার্ল্ড উইল এস্কেপ ফ্রম দিস পয়েজন। একবার যদি কষ্ট শুরু হয় জলের কথা ভাবলে আর কিছু করার নেই, কারণ ব্রেনের সেলগুলির মধ্যে নেগ্রি বডি যা টেস্ট করে ধরা পড়ে এরা জলতঙ্ক মারা গেছে কিনা নেগ্রি বডি বলে পাওয়া যায়। এক ধরনের নিউক্লিয়াসের মধ্যে একটা ভেরিয়েশন হয়, সেটা একটা বিশেষ ধরনের তার পরিবর্তন হয়, সেটাকে বিজ্ঞানীরা বলেছিল নেগ্রি বডি। ওর নাম NEGRI, নেগ্রি বডি। একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, তার নামে ওঠে।
পৃথিবীতে তো আর এমন সব রকমের মোটামুটি চিকিৎসা আছে, কিসের নেই, কম বেশি সবারই আছে, কিন্তু ওর ক্ষেত্রে শুধু বলা হয়েছে ইনভেরিয়েবলি ফ্যাটাল। পৃথিবীর চিকিৎসা শাস্ত্র অসহায়, আজ কোনো ডিসিশনে পৌঁছতে পারে না। সবার বেলাতে কিছু না কিছু 1% করলেও করবার আছে, কিন্তু নেই। অসহায়ের মতো হাত তুলে দিয়েছে বিজ্ঞান সমাজ, কিছুই করার নেই, ইনভেরিয়েবলি ফ্যাটাল। তাই তো লাইনটা আমি তুলে এনেছি ডেভিডসন থেকে, পাচ্ছে আপনারা আমাকে না ধরতে পারেন। তো হ্যাঁ স্যার, হ্যাঁ র্যাবিস যে ভাইরাস, ভাইরাস তো পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম জীবও বলা হয় না, এটাকে জড়ও বলা হয়, মাঝের সাথে বলে। বেশ। এখন ব্যাকটেরিয়াম তো ছোট, ব্যাকটেরিয়াম ছোট, হ্যাঁ ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে টিবি হয়। হ্যাঁ এখন আমার একটা জানতে ইচ্ছা আছে যে এই ব্যাকটেরিয়া কিন্তু একটা কোষেতে, মানব কোষের থেকে অনেক ছোট, ভাইরাস তো আরো ছোট। যখন কোনো ব্যাকটেরিয়া মানুষের, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মানুষের দেহে যদি ঢোকে, তো এই কোষকে আক্রমণ করতে পারে এবং সরাসরি সে ক্রোমোজোমে যে ডিএনএ এবং জিনের সাথে অ্যাটাচড হতে পারে। তারপর এখন অ্যাটাচড হলে তো এই ক্রসিং ওভারের মাধ্যমে হোক বা বংশ পরস্পরের মাধ্যমে হোক, আর একটা বংশে যেতে পারে। তাহলে আপনি শুধু র্যাবিস ভাইরাসকে কনজেনিটাল বলতে চাচ্ছেন, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগে আপনি কনজেনিটাল বলতে চাচ্ছেন না কেন? স্যার একবার নয়, হাজার লাখবার কোটিবার আমি আপনার সঙ্গে একমত বলতেই হবে, কথাটা নয়। কথা হলো কালকে তো আপনি বললেন যে যেমন না, কনজেনিটাল বলতে চাচ্ছি না, মানে কনজেনিটাল তো রান করে সবাই, কিন্তু মানে যেমন সবাই না কনজেনিটাল রান করে, কিন্তু সমস্যা হলো এক পাড়ায় দুজন মস্তান থাকতে পারে না, সব সময় ছোট মস্তান বড় মস্তানকে ভয় পায়। স্যার আপনি বসুন, আমি বুঝে গেছি আপনার প্রশ্ন। স্যার হাইড্রোকোভিনাম কি বড় অবস্থা? স্যার বসুন, এই তো আপনি বুঝে গেছেন, আমি বলছি কথা হলো, হ্যাঁ কি র্যাবিস ভাইরাস আক্রমণ হওয়ার পরেও আক্রান্ত রোগীতে হাইড্রোফোবিনাম দিয়ে ভালো হয়, এটা আমার জীবনে পরীক্ষিত। আবার সাপে কামড়ালে এলোপ্যাথি ওষুধেও ভালো হয়। যদি সাপে কামড়ানো রোগী সিড্রোম দিয়ে আমার জীবনে পরীক্ষিত স্যার। কিন্তু আমরা কি সাপের বিষটা প্রজন্ম চলবে না? না, হাইড্রোফোবিনাম দেওয়ার পর সেটা কি প্রজন্ম চলবে? মানে প্রশ্নটা এখানে থাকবে স্যার। চলবে, আমি বলছি, আমি বুঝে নিয়েছি। জি স্যার। আচ্ছা দিন। সেটা টক্সিন, টক্সিন আমাদের দেহে যে অ্যান্টিবডি থাকে তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে, ফলে এটা বংশ পরম্পরা চলে না। কিন্তু ভাইরাসকে অ্যান্টিবডি, আমাদের দেহে যে অ্যান্টিবডি আছে ওকে নিষ্ক্রিয় করতে পারে। ভালো, কিছু বলবি? বল। আচ্ছা, আরে আরে যাই, মানে বোঝা যাচ্ছে না, তুই মাইকা নিয়ে তুই পটাপট যা, এরপরে না কোথাও সেমিনার হলে কর্ডলেস রাখবি। হ্যাঁ, অডিয়েন্সরা বুঝবে তবেই না। হ্যাঁ, হয়েছে হয়েছে, না হবে, কিছু হবে না, কোনো দোষ নেই। তারপরে আমরা লাইসিন বা হাইড্রোকোভিনাম ইউজ করলেও রোগীর আর কোনো আরোগ্য হবে না। বেশ, যেমন কার্সিনোসিন আমরা জানি বংশগতভাবে থাকলে দিয়ে কাজ করে, কিন্তু যখন একবার ক্যান্সার হয়ে যায় তখন আর কার্সিনোসিন দেওয়া যায় না, এটাও আমরা জানি। আমাদের এই জ্ঞানটা সঠিক কিনা, আর হাইড্রোকোভিনামের এমন কোনো স্টেজ আছে কিনা যে স্টেজে আসার পরে এই ওষুধ প্রয়োগ করার পরেও রোগীর আর কোনো উন্নতি হবে না। উন্নতি হবে না, এরকম কোনো স্টেজ আছে কিনা? ঠিক আছে, বলছি কোন সময়ের আগে আমাকে হাইড্রোকোভিনাম অ্যাপ্লাই করতে হবে, এরকম যদি কোনো গাইডলাইন থাকে কাইন্ডলি একটু জানান। ঠিক। আক্রান্ত হলেও আমাকে কিচ্ছু করতে পারবে না যদি আমার মধ্যে মাটিটা থাকে স্টেরাইল, অনুর্বর। আপনি ওষুধ দিন আর না দিন তাতে আমার কিছুই এসে যায় না। আর আমার মাটি যদি হয় উর্বর,
এই উর্বর মাটি যদি ঠিক করতে না পারেন, ভাইটালটা ঠিক করতে না পারেন, আপনি ওষুধ দিলেও কিছু করতে পারেন। কারণ ওই স্যার বলেছিলেন, বা এই ভাইটিও বলেছে যে আমাদের মধ্যে রেবিস ভাইরাস আছে, টিউবারকুলার ব্যাসিলাস নেই, আমার মধ্যে সিবলি নামের স্পাইরোকিটা তার ব্যাসিলাস নেই, তার জেন্টিমেটিয়াস নেই, আমার মধ্যে গনোকক্কাস ব্যাসিলাসের ওটা নেই, ইত্যাদি ইত্যাদি। এর জবাবটা ছিল আমার যে এক পাড়ায় আমরা প্রকৃতি থেকে জানি 2 জন মস্তান থাকতে পারে না, কারণ সবাই আছে, কিন্তু যেহেতু বড় মস্তান আছে, ছোট মস্তানরা বুঝুন, যদি কিছু বলো বলতে দাও তো বলি, ওই পাড়ায় লোকটা বড় বাড়াবাড়ি করছে, ওটা চমকে দিলে হয় না, চুপ কর আমার লোক, যা, কিছুই করার নেই। জানে আমি বড় মস্তানের উপর মস্তানি করতে যাই, আমাকেই সরিয়ে দেবে। তো এই ঘটনা ঘটে রোগ জীবন প্রভিন্সেও, সেখানেও এই ঘটনা ঘটে। তাই একটা মানুষের মধ্যে 2টি বিষ একসঙ্গে প্রকট করতে পারে না। কাল স্যারের কথা জবাবে বলেছিলাম মিক্সড মায়াজমের কথা, আমরা সবাই মিক্সড মায়াজম, কিন্তু আমার মধ্যে কিন্তু একজন প্রকট হয়ে দেখা দিয়েছে, কারণ একজন প্রকট হলে অন্যরা চুপ থাকে। আপনি যদি সিমটম বিজনেস করেন তাহলে মনে হবে আরে এই তো শরীর, আবার দেখছি এটা সাইকোটিক, আবার এই কথাটা হলো সিমটোটিক। এরকম কথা হলো আপনাকে এস্টাবলিশ করতে হবে দাড়িপাল্লা দিয়ে কে 100 কে 99 কে 97, তখন আপনি দেখতে পাবেন না ও একটু অন্তত এটাই ঠিক আছে, এটাই বড় মস্তান। এই আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কখন আমি ওষুধ দেবো? কথা হচ্ছে ওষুধ দেওয়ার তো প্রশ্নই উঠছে না, রুগী তো আপনার কাছে আসেইনি, বা হ্যাঁ পুরো কামড়েছে এলো, আপনি হাইড্রোক্লোরিক দিয়েছেন কি দেননি সেটা কথা নয়, আপনি হাইড্রোক্লোরিক দিয়েও কিছু করতে পারবেন না যদি আপনি ওকে সার্বিকভাবে ভেবে ওর জন্য ওষুধ ঠিক না করেন। যেমন স্যার আমার গনোরিয়া হয়েছিল, তাহলে মেডিসিন নাও, মিথ্যা কথা। আমার সিভিলিস হয়েছিল স্যার, আমি অনেক দিন ওষুধ খেয়েছিলাম, সিভিল দিতে হবে, একদম মিথ্যা কথা। আমার বংশে ক্যান্সার আছে, ক্যালসিয়াম দিতে হবে, মিথ্যা কথা। আমার ক্যান্সার, সিভিলিস, গনোরিয়া, হ্যাঁ আমার আব্বার টিভি ছিল, আমারও টিভি হয়েছে, আমার ছেলেরও টিভি, আয় না মাঝখান দিয়ে কি বসে পড় না, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না। আমার টিভি হয়েছিল, আমার বাবার টিভি হয়েছিল, আমার বাচ্চারও টিভি হয়েছে, টিভার নাম মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা কথা, মিথ্যা কথা। আমাদেরকে অন্ধকারের আইডিয়াগুলো দিয়ে রাখা হয়েছে বইগুলো। তাই আমি বলেছি বাজারে 99 ভাগ বইয়ের কোনো দরকার নেই, আমাদেরকে অন্ধকারে ফেলে দিচ্ছে আমাদের সমস্ত চিকিৎসক সমাজকে, চিকিৎসা বিজ্ঞানকে। এরকম কোনো কথা নেই। তাহলে কি আছে? যা আছে সেগুলো মানুষকে সার্বিক বিচার। যদি আপনার কাছে মনে হয় এর মধ্যে একে কুকুরে কামড়েছিল, কিন্তু এ সুস্থ হয়েই জন্মেছিল, কুকুরে কামড়েছিল 10 বছর বয়সে, সত্য কথা, কিন্তু কিছু সমস্যা এর নেই, কিন্তু জানা গেল এর কোনো সমস্যা হয়নি, কুকুরে খেয়ে কামড়েছিল। কিন্তু ছেলেটা কিন্তু যখন জন্মায় ডাক্তারবাবুরা 8 ঘন্টার মধ্যে আইসিসিউতে পাঠিয়েছিল, 8 ঘন্টার মধ্যে বলেছিল 72 ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না। কি হলো? বাবার শরীরের মাটি ছিল স্টেরাইল, তাই রেবিস ভাইরাস কোনো শিকড় বসাতে পারেনি, কিন্তু ছিল, ওর মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। কিন্তু বেচারা ছোট বাচ্চাটা ফেসে গেল, ওর বেলায় ওর মাটি ছিল ফার্টাইল। আপনি বলুন কি করে হলো? ওর বাবা ওকে জন্ম দিয়েছে, বড় ঠিক নয়, ওর বাবা মা মিলে জন্ম দিয়েছে, কোনোভাবে ও পেয়ে গেছে ওর ফার্টাইল সয়েল। সেই সুযোগে ও রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস ওকে ধরে নিয়েছে। রেবিস ভাইরাস ধরে নেওয়ার অর্থ জলাতঙ্ক, এ কথা ঠিক নয়। জলাতঙ্ক একটা লক্ষণ মাত্র, ওয়ান অফ দ্য সিমটমস। হাজারো প্রভাব রয়েছে,
কি কি যেমন রয়েছে ওগুলো আমি লেখাবো একটু পরে। ও জন্মগত কিছু ত্রুটি নিয়ে আসে, দৈহিক জন্মগত ত্রুটি নিয়ে আসে, মানসিক জিনগত ত্রুটি নিয়ে আসে, জেনেটিক ডিজিজ ইত্যাদি ইত্যাদি। সবগুলো তো আমি লিখে রেখেছি, আমি এক্ষুনি সব আমার মুখস্থ নেই, আমি দেখেই বলবো। তাহলে এই যে এত রকম প্রভাবান্বিত করে আমাদেরকে, যে আজকে আমরা দিশেহারা, এই সিমটম নেই, সেই সিমটম নেই, আজকে এই ওষুধ দেই, কাল সেই ওষুধ দেই। আপনারা খুব ভালো করে জানেন, আমিও জেনেছি, ফলে আপনারাও জানেন, রুগী যেন কিছুতেই সেরে উঠছে না, দুদিন ভালো থাকে আবার। তারপর এত চেষ্টা করা হলো এদের বাচ্চা ভালো হবে, বাচ্চাটাও অসুস্থ হলো। কেন? আমরা কিছুই বুঝতে পারতাম না, শুধু অসহায়ের মতো ভাবনা, শুধুই অসহায়ের মতো ভাবনা, কিছুই করতে পারছি না। এত অসহায় বোধ তো নিজে নিজে অন্ধকারে কেঁদেছি আমি। না এক কথা স্ত্রীকে বলা যায়, স্ত্রী বললো ঘুমোচ্ছ না কেন? ঘুম আসছে না, শুধু আমিই জানি কোন জ্বালায় ঘুম আসছে না। এত কিছু করেও রুগীকে ভালো করা যাচ্ছে না। সেদিন তো উপরওয়ালার কাছে কান্না পৌঁছে গেছিল। তাই আজ আমি অনেকখানি খুশি, আপনারাও খুশিতে থাকুন। আমি উপরওয়ালার কাছে সেই কামনাও করি আপনার সবার জন্য, আপনারাও খুশিতে থাকুন। আপনাদের খুশি মানে কি? আপনাদের খুশি মানে হলো সেই অসহায় মানুষগুলির কান্না বন্ধ হয়েছে, অসহায় মানুষগুলি হাসছে, সে হাসি আপনার কাছে পৌঁছচ্ছে, সে হাসি উপরওয়ালার কাছে পৌঁছচ্ছে। তিনি আপনার জন্য যা কিছু ভালো করবার করবেন। আমি এই যে জায়গাগুলি যেখানে কেউ কিছু করতে পারছেন না, এই প্রসঙ্গে একটা কথা লেখাবো। হাইড্রোফোমিনাম যে লেখানোটার কথা ভেবেছি আমি, সেটা হচ্ছে দুটো হেডিংস। একটা হলো হাইড্রোফোমিনাম দিতেই হবে, হাইড্রোফোমিনাম দিতেই হবে না, দুই ভাগে ভাগ করেছি। সমস্ত রুগীদেরকে, পৃথিবীর যত কোটি রুগী আছে, দুই ভাগে ভাগ। একজনকে দিতেই হবে, একজনকে দিতে হবেই না। যদিও এও কুকুরে কামড়ানো বাচ্চার বাবার বাচ্চায়, মায়ের বাচ্চায়, তবুও দেওয়া যাবে না, দিতে হবে না, আদারওয়াইজ ভাবতে হবে। আর এদেরকে দিতেই হবে। তো আমরা লেখাপড়া শুরু করি। তাহলে এই কথাগুলি বাড়িতে গিয়েও তো দেখতে হবে, কারণ জটিল জিনিস। হ্যাঁ, আরে দারুন। আচ্ছা, একটু পরে লেখাই। এ ভাইটি আমাকে উস্কে দিয়েছে, একে বলেছিলাম তুমি মনে করে দিও। হ্যাঁ, আপনারা আমার এর আগে সেমিনার কোথাও শুনেছেন, আমি বলতাম যে যদি সঠিক মেডিসিনে একটা সাধু, একটা চোর সাধু হতে পারে। ওই যে ফারুক বলে গেল, ফারুক কি যেন বলেছিলি? সেই চোর মাঝখানে দাঁড়িয়েছি, কি এটা বলবি? ওটা দাঁড়া, বলে। আচ্ছা, তো কি হলো? আপনারা শুনলেন চোর সাধু হয়ে গেল একটা ওষুধে। এই কথা যদি সত্য হয়, তাহলে ওষুধ ভুল হলে সাধু চোর হবে না কেন? তোমরা তো ফিল করো না, আমি তো করেছি। আমি এই কথা অনেকবার অনেক জায়গায় বলি। একটা ইয়ং ছেলে আমাকে এখানে দাঁড়াতে হয়েছে দেখাতে, তখন আমার নাম একটু একটু ছড়িয়েছে কোনো ক্রমে। তখন আমার ফিস মাত্র 75 টাকা। তো সেখানে কেউ 5 টাকাও নেয় না, আমার 75 টাকা। লোকেরা দেখতে আসতো, 75 টাকা হয় ফিস করে দেখে আসে। যাক, তো ওইখানে একটা ছেলে এলো, ইয়ং ছেলে, এখানে দাঁড় নিয়ে। আমি অনেকবার বলেছি, ও আমার গুরু, খুশি বলে আমি টাকা দিয়েই দাম। তো ও বললো, স্যার আপনি কি ওষুধ দিলেন? আমি তো ভালো হয়ে গেল সেই দিন থেকেই। আমার বুকটা তো ফুলে গেল, ডবল হয়ে গেল। কিন্তু কি জানেন কি, আমি মা মাসি মানতে পারছি না। আমার শরীরে এত উত্তেজনা হচ্ছে, আমার যেন ন্যায় নীতি জলাঞ্জলি যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা আমার মা মাসি না অন্য কেউ। ভাবুন তো আমি কত বড় ক্ষতি করেছি। দাঁত ছাড়াবার ওষুধ দিয়ে আমি কত বড় ক্ষতি করেছি। অন্যদিকে কেন বলেছেন 12টা অবজারভেশনের লাস্ট অবজারভেশনে আমার লেখা, যারা এই বইটিতে লেখা আছে, এই বইটিতে আরো অনেক কথা লেখা আছে, একটু পরে বলছি। যাদের সাধ্য আছে এটা কিনবেন, এই জন্য আমার এই বিক্রি হলে এখানে আমি চাল কিনবো না, চাল কেনার পয়সা করে আগেই দিয়ে দেবেন। এইটা কিনলে আপনার ঘরে কিছু আসবে। কারণ আমি কার্বোহাইড্রেট নিয়ে 3 চ্যাপ্টার লিখেছি। 1 চ্যাপ্টার হোমিওপ্যাথির কথা, 2টো চ্যাপ্টার ফিজিওলজির কথা, ওটা ইংলিশে আছে, আর আমাদের হোমিওপ্যাথি খাওয়াটা বাংলায় আছে, ফলে বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, কি যেন বলছিলাম?
হ্যাঁ চোর। তো ওই তো ছেলেটা ছিল একটা সুন্দর ছেলে, নিষ্পাপ ছেলে, ওইগুলো আমার কাছে দাঁত ছাড়াতে আমি তাকে ধর্ষক বানিয়ে দিচ্ছিলাম। পুলিশ কি করতো, ওকে ধরে নিয়ে গায়ের লোক কি করতো, ওকে মারতো, মেরে পুলিশে দিত, পুলিশ ওকে মারতো। কিন্তু মারটা কার গায়ে পড়তো, কাকে মারা উচিত, আমাকে মারা উচিত। তাই আমি বলি আমরা যারা হোমিওপ্যাথিকে দূরে সরিয়ে অন্য কিছু করছি, হোমিওপ্যাথি বিজ্ঞানকে সুপারফিশিয়ালি কনসিডার করে, উই আর দ্য ক্রিমিনাল। স্যার বলেছেন উই আর দ্য ইনসেন্ট, আর আমি বলি, আমি আমাকে বলি আই অ্যাম দ্য ক্রিমিনাল, আই অ্যাম ডুইং ক্রাইম ডে বাই ডে, সো আই শুড বি পানিশড। আমি তাই আরো বলি, এই পৃথিবীতে যদি হোমিও বিজ্ঞান আমাদেরকে সত্যিকারের আলো দেখাতো, আমরা এই সমাজ থেকে বদলে দিতে পারি, পারি হানাহানি বন্ধ করতে, পারি ধর্ষণ বন্ধ করতে, পারি মানুষ মানুষকে হিংসা করে, মানুষ মানুষের রক্ত চষে বন্ধ করতে, মানুষ মানুষকে ঠকাতে চায়, ঠকিয়ে কত আনন্দ। আমার কাছে একটা ভিডিও কেউ পাঠিয়েছে, তো বলছে, আর কালকে আমাকে মাদুর সাহেব বলছিল না, কেউ মাদুর সাহেব বলছিল যে আমি পুলিশের কাছে শুনেছি, দেখো আমরা পুলিশ, আমরা ঘুষ নেই, আমরা খুব খারাপ, আমাদের থেকে অনেক গুণ খারাপ। যারা খুনিকে খুনিকে কি বলে, ওকে জানো আসামি ছিল, তাহলে ওকে কি বললো আসামিকে, হ্যাঁ উল্টোটা কি হলো, খুনিকে বাঁচিয়ে দাও, মানে অ্যাডভোকেট কি করে, ওই খুনিকে বাঁচিয়ে দেয়, তাহলে খুনি যেন কোনো অন্যায় করেন। তো তাহলে উকিল তুমি দেখো বলছে যে আমরা দুষ্টাই খারাপ, তোমরা সবাই জানো পুলিশ আমরা খারাপ, আর উকিল যে খুন করেছে তাকে যে নির্দোষ বানিয়ে দিল, ও আমার থেকে খারাপ। তুমি এটাও জানো ওই উকিলের থেকে বেশি খারাপ ডাক্তার। ভিডিওটাই আছে, একটি লোকের বমি হচ্ছে, তো আটনা দিয়ে একটা অ্যান্টাসিড কিনে খেলে বেঁচে যায়। ডাক্তার বললো শুনুন, বললো আপনার তো আপনি বাস করবেন একটু পরে, আপনি তো মারা যাবেন, বাস থেকে একটু ভর্তি হয়ে যান, আমি কিন্তু জানি না কিছু হবে, তা তো আপনি যা পারেন তাই করুন, করে ওকে 25-50 হাজার টাকা বিল করে দিল। 50 পয়সার জায়গায় 50,000 টাকা বিল করে দিল। আমরা ডাক্তাররা ক্রাইমের শেষ কোথায়? পৃথিবীতে আমাদের থেকে বড় ক্রিমিনাল নেই গো, নেই। আমরা সবার সে আবার, অথচ অন্যদিকে ডাক্তাররা সমাজে 1 নম্বর নাগরিকের সম্মান করে। ডাক্তারবাবু বসে, ডাক্তারবাবু বসে, আমি সেই ডাক্তারবাবু যে আমি তাকে অপারেশন করে এখান থেকে কেটে দেবো। তো আমি ওই কথা বলে এই প্রসঙ্গ শেষ করি, আমরা ডাক্তারবাবুরা পারি এই সমাজটাকে বদলে দিতে, মানুষের মন মানসিকতাকে বদলে দিতে। এই মাটিতেই আমরা বেহেশত আনতে পারি। কারণ বেহেশত বলতে আমরা কি বুঝি, একটা মানুষ সুন্দর স্বভাবের, সুন্দর কথা বলবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, একটা মানুষের দুঃখে একটা মানুষ কাঁদবে, আপনজন নয়, প্রতিবেশী নয়। পৃথিবীর প্রান্তে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, আমরা এখান থেকে চাল ডাল ইত্যাদি একসঙ্গে করে আমরা জাহাজে করে পাঠিয়ে দেবো, ওখানকার মানুষ খেতে পাচ্ছে না, হায় হায় আমরাও খেতে পাচ্ছি না। এই মন কবে হবে? এই পৃথিবী কবে বেহেশত হয়ে যাবে? তো এবার লিখি, আর আমরা মনে মনে ভাবি একটা প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা আছে খুব তাড়াতাড়ি। প্রতিদিন স্যার একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে, আজকে প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন থাকে, শুনো লিখিত রাখেন, রেখে কামাল স্যারের কাছে জমা দেন। স্যারের বলাকালীন এক একজন এক একটা প্রশ্ন না করলে মানে পরিবেশটা ভালো থাকবে। আমি এই লিখে নিই, এই কটার মধ্যে ঘর ছেড়ে দাও, সোজা জবাব দেওয়া হবে না। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ সবার প্রশ্ন না জবাব দিতে পারবো আমি ক্যাম্পাস ছেড়ে যাবো না। বাজুক 10টায়, বাজুক 12টা। আমি আছি, আমার ফ্লাইট সোমবার। ঠিক আছে, ঠিক আছে। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিয়েছি আমাদের সবার সৃষ্টিকর্তা আদম এবং ঈদ, আমরা তার থেকে এসেছি। আসার পরে আজ আমরা এত কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে,
এই সমগ্র রুগী সমস্ত মানুষকে, মানে আমরা তো সবাই কম বেশি রুগী, কারণ কেন বলেছেন মানব জাতি অসুস্থ, এদেরকে দুই ভাগে ভাগ করেছি প্রধান। এক ভাগ হলো রেবিস সিনড্রোম, পোস্ট রেবিস সিনড্রোম প্রিডমিনেন্ট, আর এক গ্রুপের মধ্যে পোস্ট রেবিস সিনড্রোম রিসেসিভ। আপনারা যেভাবে খুশি লিখে নিন বাংলায় বা ইংরেজিতে। একজনের মধ্যে কুকুরের বিষ প্রকট, আর এক দলে কুকুরের বিষ প্রচ্ছন্ন। সারা পৃথিবী জুড়ে যত কোটি মানুষ আছি আমরা, প্রকট কিছু অংশের মধ্যে, প্রচ্ছন্ন কিছু অংশের মধ্যে। হাইড্রোফোবিনাম দিতেই হবে শুরুতে, একমাত্র সিএম। কখন? 2 নম্বর বলেছে নাকি? হ্যাঁ, একটা প্রকট, একটা প্রচ্ছন্ন। কি প্রকট? কুকুরের কামড়ের বিষ। কিন্তু এটা সাইন্টিফিক ওয়েতে কথাটা বলা হলো না। পোস্ট রেবিস সিনড্রোম, কারণ কামড়েছিল তো 10 পুরুষ আগে, আমি আজকে ভোগ করছি। পোস্ট রেবিস সিনড্রোম, POST, পোস্ট রেবিস, RABIS, সিনড্রোম SYNDROME, পোস্ট রেবিস সিনড্রোম। PRS সংক্ষেপে লিখুন, PRS প্রকট, PRS প্রচ্ছন্ন। PRS প্রকট, PRS প্রচ্ছন্ন। আমরা প্রথমে লিখব PRS প্রকট, যাদের মধ্যে জীবন্ত ভাইরাস রয়েছে ভিন্ন রূপে। তাহলে পয়েন্টটা ছিল হাইড্রোফোবিনাম দিতেই হবে শুরুতে, একমাত্র সিএম। কখন? 9খানা পয়েন্ট আছে। না, ভুল বলেছি, 4খানা পয়েন্ট প্রথম, 4র্থ নম্বরের মধ্যে 9খানা। তাহলে আমরা প্রথম লিখি কখন দিতেই হবে। 1 নম্বর আমি কি বলতে পারি? হিস্ট্রি অফ, সরি ইংরেজি লিখতে হবে না। আচ্ছা, আমি সঙ্গে বাংলাটা করে অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইটের জন্য লেখা। 1 নম্বর পয়েন্ট হলো, ইংরেজিটা তাড়াতাড়ি বলবো, বাংলাটা আস্তে আস্তে বলবো। ইংরেজিটা হচ্ছে হিস্ট্রি অফ গ্রেভেস প্যাথোলজি ফ্রম মাদার্স উম্ব। হিস্ট্রি অফ গ্রেভেস প্যাথোলজি ফ্রম মাদার্স উম্ব বাংলা হলো মায়ের পেট থেকে ভয়ঙ্কর অসুস্থতার খবর। মায়ের পেট থেকে ভয়ঙ্কর অসুস্থতার খবর।